নমস্কার, আমি রানা সরকার ফিরে এলাম লার্ন উইথ শিক্ষা আয়তন চ্যানেল নিয়ে। আজকে আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের দ্বিতীয় ক্লাস। আজকে রয়েছে 25টি প্রশ্ন। চলে আসা যাক সরাসরি এই 25টি প্রশ্ন আলোচনায়। প্রশ্নপত্র সহজ এবং মডারেট উভয় মিলিয়েই রাখার চেষ্টা করা হয়েছে। তো প্রথম প্রশ্ন উত্তর আলোচনার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে স্ক্রিন পজ করে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন 25টির মধ্যে আপনাদের কতগুলো ঠিক হলো। তো আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কোনটি? দেখে মনে হচ্ছে সহজ, এর পাশাপাশি যে আমরা এক্সট্রা ডেটা দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে আসল ব্যাপার, সেটা আপনারা খাতায় লিখে নেবেন। এক্সট্রা যে তথ্য, পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কোনটি? এ বাংলা, বি ইংরেজি, সি হিন্দি, ডি সংস্কৃত। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বাংলা। ঠিক আছে, তো এটা তো প্রত্যেকেরই জানা, কিন্তু যেটা আসলে জানার ব্যাপার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা আইন। এই আইন হচ্ছে কত সালে? না, 1961 সালে। তো পশ্চিমবঙ্গ সরকারি ভাষা আইন 1961 অনুযায়ী বাংলা রাজ্যের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আসল তথ্য এখানকার। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? এ বট, বি কৃষ্ণচূড়া, সি শিউলি, ডি ছাতিম। ভীষণ একটি সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই প্রশ্নের উত্তর কী হবে? বট, শিউলি, কৃষ্ণচূড়া, ছাতিম। চলে আসি তৃতীয় প্রশ্নে। বিধানসভা গঠিত হয় কতজন নির্বাচিত সদস্য নিয়ে? আপনারা খেয়াল করবেন প্রশ্নের মধ্যে রয়েছে নির্বাচিত সদস্য। ঠিক আছে, অপশনে রয়েছে 295, 294, সি 293, ডি 296। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 294। তো ব্যাপারটা হচ্ছে নির্বাচিত সদস্য বলা হয়েছে, তো নির্বাচিত সদস্য হচ্ছে 294 জন এবং একজন হচ্ছে মনোনীত। তো টোটাল হচ্ছে 295 জন সদস্য থাকে, কিন্তু সেখানকার মধ্যে নির্বাচিত হচ্ছে বিধানসভায় থাকে সদস্য সংখ্যা 294 আর একজন মনোনীত। চলে আসি পরের প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন। এটাও ভীষণ সহজ প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? এ দিল্লি, বি কলকাতা, সি হাওড়া, ডি আসানসোল। এই প্রশ্নতে দেরি করব না। আসলে হচ্ছে প্রশ্নটি উত্তর অবশ্যই কলকাতা, কিন্তু যে তথ্যটি দেওয়ার আছে সেই তথ্যটি হলো 1911 সাল। 1911 সাল এর পূর্বে হচ্ছে ভারতের রাজধানী ছিল হচ্ছে কলকাতা। 1911 সালে এই কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয় ভারতের। আর অবশ্যই এই প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের, তো কলকাতাই হবে এখন। আর যদি 1911 এর পূর্বে ছিল ভারতের রাজধানী, আর এই 1911 সালে দিল্লিতে স্থানান্তরিত করা হয়, যা বর্তমানে নয়াদিল্লি নামে পরিচিত। চলে আসি পরের প্রশ্নে, 5 নম্বর প্রশ্নে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? এ দক্ষিণ 24 পরগনা, বি উত্তর 24 পরগনা, সি পশ্চিম মেদিনীপুর, ডি পূর্ব মেদিনীপুর। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ দক্ষিণ 24 পরগনা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তো দেখে নেওয়া যাক আয়তনে কত বর্গ কিমি রয়েছে। আয়তনের দিক থেকে 9,960 বর্গ কিমি নিয়ে দক্ষিণ 24 পরগনা জেলাটি সবচেয়ে বড়। আরেকটি কথা আপনাদের যেটা জানানোর, মহিলাদেরকে নিয়ে আমরা সুপার ওমেন ব্যাচ এই জুলাই মাসে শুরু করছি, সেটা হচ্ছে অফলাইন রানীডাঙ্গাতে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। চলে আসি 6 নম্বর প্রশ্নে। এটি একটি বিজ্ঞান কেন্দ্রিক প্রশ্ন। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? অপশনে রয়েছে এ ব্যারোমিটার, বি ল্যাক্টোমিটার, সি থার্মোমিটার, ডি হাইগ্রোমিটার। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ ব্যারোমিটার।
তো দেখে নেওয়া যাক ব্যারোমিটারের পাশাপাশি যে যন্ত্রগুলো রয়েছে, ল্যাক্টোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার, এই যন্ত্রগুলি দিয়ে কি মাপা হয়। তো ল্যাক্টোমিটার দিয়ে দেখুন, ল্যাক্টোমিটার দিয়ে মাপা হয় দুধের বিশুদ্ধতা। ল্যাক্টোমিটার দিয়ে মাপা হয় দুধের বিশুদ্ধতা। থার্মোমিটার দেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। আর হাইগ্রোমিটার মাপা হয় হচ্ছে বাতাসের আর্দ্রতা। তাহলে হাইগ্রোমিটার দিয়ে মাপা হয় বাতাসের আর্দ্রতা। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ বাজেট কে পেশ করেন? কিছুদিন আগেই বাজেট পেশ করা হলো। তো একটু খেয়াল করলে আমরা জানতে পারি যে এই বাজেটটি পেশ করেছেন অর্থমন্ত্রী। তো অপশন রয়েছে এ অর্থমন্ত্রী, বি মুখ্যমন্ত্রী, সি রাজ্যপাল, ডি স্পিকার। অবশ্যই আমি বলে দিলাম এই প্রশ্নের উত্তর হবে অর্থমন্ত্রী। তো সংবিধানের যে 202 অনুচ্ছেদ রয়েছে, সংবিধানের যে 202 অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের অর্থমন্ত্রী বিধানসভায় বাজেট পেশ করেন। চলে আসি পরের প্রশ্নে, 8 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? এই প্রশ্নটা যারা বিশেষ করে উত্তরবঙ্গে থাকে তাদের জন্যও খুব একটা সহজ নয়, কারণ অপশানগুলো সেরকম রাখা হয়েছে। এ দার্জিলিং হচ্ছে আসলে সবচেয়ে ভালো কোয়ালিটির চায়ের জন্য বিখ্যাত, কিন্তু এখানে বলা হয়েছে সবচেয়ে বেশি। তো আমাদের প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করতে হবে, সবচেয়ে বেশি। তো কোচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, জলপাইগুড়িতেও রয়েছে। মূলত ডুয়ার্স অঞ্চলে এটা হবে না। আচ্ছা, ডুয়ার্স অঞ্চলে চা বাগান সবচেয়ে বেশি রয়েছে। তো ডুয়ার্স অঞ্চল মূলত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাকে কেন্দ্র করে গঠিত। তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে জলপাইগুড়িতে। ডুয়ার্স অর্থাৎ হচ্ছে দরজা, দুয়ার থেকে ডুয়ার্স এসেছে, মূলত ভুটানের প্রবেশপথ, তাই ডুয়ার্স বলা হয়। তিস্তা নদীর পূর্ব দিকে অংশকে ডুয়ার্স বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা আর কিছু জানতে পারলাম। তিস্তা নদীর পূর্ব দিকের অংশটিকে ডুয়ার্স বলা হয়। আর এই ডুয়ার্স শব্দ অর্থ দরজা, অর্থাৎ দরজা বলতে ভুটানের প্রবেশদ্বার। তো এই দিক দিয়ে ভুটানে যেতে হয়, তাই এই অঞ্চলটাকে ডুয়ার্স বলা হয়। চলে আসি পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি আদিবাসী বাস করে? এ বাঁকুড়া, বি পুরুলিয়া, সি পশ্চিম মেদিনীপুর, ডি ঝাড়গ্রাম। এটি 2011 সেন্সাস অনুযায়ী, অবশ্যই এই প্রশ্নের উত্তর পুরুলিয়া হবে। দেখে নেওয়া যাক, এর পাশাপাশি তথ্য রয়েছে। 2011 সেন্সাস অনুযায়ী কি বলেছে? সেন্সাস অনুযায়ী পুরুলিয়ার আদিবাসী জনসংখ্যার হার সবচেয়ে বেশি, প্রায় 18.45%। এটি অবশ্যই 2011 সেন্সাস অনুযায়ী। চলে আসি পরের প্রশ্নে। বিখ্যাত শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এ নদিয়া, বি বীরভূম, সি বর্ধমান, ডি মুর্শিদাবাদ। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই শান্তিনিকেতনকে কেন্দ্র করে এই WBSSC গ্রুপ সিটিতে এসেছিল, যে ইউনেস্কো শান্তিনিকেতনকে কত সালে স্বীকৃতি দিয়েছে, সে প্রশ্নের উত্তর অবশ্যই হতো 2023। আর এটি অবশ্যই বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। চলে আসি পরের প্রশ্নে। সুন্দরবন জৈবমণ্ডল সংরক্ষণ ক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? তো আমরা এটা প্রত্যেকেই জানি যে সুন্দরবন হচ্ছে বিখ্যাত এবং পৃথিবীর সবচেয়ে বড় কি ম্যানগ্রোভ অঞ্চল। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অঞ্চল। অবশ্যই এখানে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি গাছ। আর অবশ্যই এটার উত্তর পশ্চিমবঙ্গ হবে, কিন্তু আসলে এই সুন্দরবন জৈবমণ্ডলটি হচ্ছে
এবং পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে রয়েছে। দেখে নেওয়া যাক পাশাপাশি তথ্য রয়েছে। দেখি, সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ও টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের, আর এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত। চলে আসি পরের প্রশ্নে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? এটি সংবিধান থেকে রাখা হয়েছে, পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন। এ 13 নম্বর ধারা, বি 15 নম্বর ধারা, সি 16 নম্বর ধারা, ডি 17 নম্বর ধারা। এই ধারাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 17 নম্বর ধারা। দেখে নেওয়া যাক পাশাপাশি ধারাগুলো কি বলা হয়েছে। তো 13 নম্বর ধারায় বলা হয়েছে, দেখুন, মৌলিক অধিকার বিরোধী আইন বাতিল করার ক্ষমতা। ঠিক আছে, মৌলিক অধিকার বিরোধী আইন বাতিল করার ক্ষমতা দেয় হচ্ছে 13 নং ধারা। 15 নম্বর ধারায় রয়েছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য দূরীকরণ। আর 16 নম্বর ধারা, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ, আমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি তারা জানি, সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ। ঠিক আছে, সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করে হচ্ছে 16 নম্বর ধারা। তাই 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 13 নম্বর এই ধারাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসি পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। শিক্ষার অধিকার আইন কবে পাস হয়? এই প্রশ্নটি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। এসএসসি শিক্ষার অধিকার আইন, শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, 2005, 2007, 2008। অবশ্যই এটি পাস হয় 2009 সালে, 2009 সালে। এবং কি বলেছে এক্সট্রা তথ্য পাশাপাশি আমরা যেটা জানতে পারছি, দেখুন, রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা আছে 2009 পাস হয়, 1 এপ্রিল, মানে 1 এপ্রিল 2010 থেকে কার্যকর হয়। খেলাধুলা থেকে একটি প্রশ্ন। আইপিএলে প্রথম কোন ভারতীয় ব্যাটসম্যান সেঞ্চুরি করেন? এ মনীষ পাণ্ডে, বি সচিন তেন্ডুলকার, সি সুরেশ রায়না, ডি বিরাট কোহলি। অবশ্যই এই প্রশ্নের উত্তর, যারা একটু খেলাধুলা দেখে তারা জানবে যে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মনীষ পাণ্ডে। তিনি 2009 সালে আরসিবির হয়ে, তিনি 2009 সালে আরসিবির হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন ভারতীয় হিসেবে। আর আমরা তো জানি যে ব্র্যান্ডন ম্যাককুলাম কেকেআরের হয়ে প্রথম সেঞ্চুরি করেন। আরসিবির বিরুদ্ধে। এবং মনীষ পাণ্ডে প্রথম ভারতীয় যিনি প্রথম সেঞ্চুরি করেন আইপিএলে। ইসরো, ISRO এর পূর্ণ রূপ কি? এ অপশনে রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, বি ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সি ইন্ডিয়ান সায়েন্স রিসার্চ অর্গানাইজেশন। এরকম প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর। ইসরোর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো দেখে নেওয়া যাক যে এক্সট্রা তথ্যটি রয়েছে, সেটি হচ্ছে কি, এটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তো ইসরো কবে গঠিত হয় যদি প্রশ্ন আসে, তাহলে অবশ্যই উত্তর হয়ে যাবে 1969। চলে আসি পরের প্রশ্নে, 16 নম্বর প্রশ্নে। ডু অর ডাই স্লোগান কে দিয়েছিলেন? ভীষণ একটি সহজ প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গান্ধীজি। তো ডু আর ডাই যে স্লোগানটি রয়েছে সেটি 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সময় এই স্লোগানটি মহাত্মা গান্ধী দেন। তো কখন দেন? 1942 সালে 8ই আগস্ট, ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরেকটি জিনিস জানতে পারছি, ভারত ছাড়ো আন্দোলন কখন হয়? 1942 সালের 8ই আগস্ট শুরু হয়। 17 নম্বর প্রশ্ন। 2011 সালে ভারতীয় জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত?
ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2011 সাল অনুযায়ী ভারতীয় জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতা হার কত? এ 70.04%, বি 73.04%, সি 74.04%, ডি 76.04%। অবশ্যই এই প্রশ্নের উত্তর সি 74.04%। পাশাপাশি যে তথ্যটি রয়েছে সেটা জানা ভীষণ জরুরি। সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে পুরুষের শিক্ষার হার যেটি রয়েছে সেটি হচ্ছে 82.14%, আর মহিলাদেরটা কিছুটা কম, 65.46%। তো সেটি গড়ে গিয়ে দাঁড়ালো 74.04%। চলে আসি 18 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অবশ্যই আপনারা খেয়াল করবেন এখানে কি লেখা রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অপশনে রয়েছে কালপক্কম, বি তারাপুর মহারাষ্ট্র, সি কাকরাপার, ডি নারোরা। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তারাপুর মহারাষ্ট্র। তো এই তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 1969 সালে চালু হয়। চলে আসি 19 নম্বর প্রশ্নে। চিনি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এ পশ্চিমবঙ্গ, বি পাঞ্জাব, সি বিহার, ডি উত্তরপ্রদেশ। আচ্ছা, পশ্চিমবঙ্গ রয়েছে অপশনে। পশ্চিমবঙ্গ জানি যে আমরা পশ্চিমবঙ্গ ধান এবং পাট উৎপাদনে প্রথম। আর উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়, আখ, তাই হচ্ছে উত্তরপ্রদেশ উত্তর হবে। এখান থেকে আখ থেকে চিনি উৎপাদন করা হয়, তাই চিনি উৎপাদনে হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। চলে আসি 20 নম্বর প্রশ্নে। ভারতের সংবিধান কত নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের পদ্ধতি বর্ণিত আছে? তো কখনো যদি সংবিধান সংশোধনের প্রয়োজন মনে করা হয় তাহলে অবশ্যই 368 নং ধারার সাহায্য নেওয়া হয়। 21 নম্বর প্রশ্ন। আলোর তরঙ্গ সম্পর্কিত তত্ত্বটি কে আবিষ্কার করেন? অপশন রয়েছে আইজ্যাক নিউটন, বি অ্যালবার্ট আইনস্টাইন, সি সিভি রমন, ডি জগদীশচন্দ্র বসু। আলোর তরঙ্গ বলা হয়েছে, অবশ্যই এর উত্তর হয়ে যাবে আইজ্যাক নিউটন। 22 নম্বর প্রশ্ন। নিচের কোনটি পারমাণবিক জ্বালানি নয়? এ ইউরেনিয়াম, বি থেরিয়াম, সি প্লুটোনিয়াম, ডি কয়লা। আপনারা খেয়াল করবেন এখানে পারমাণবিক জ্বালানি লেখা রয়েছে, পারমাণবিক জ্বালানি নয়। তো ইউরেনিয়াম, থেরিয়াম, প্লুটোনিয়াম এগুলো সব পারমাণবিক জ্বালানি। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তাহলে কয়লা। কয়লা অবশ্যই জ্বালানি, কিন্তু সেটা হচ্ছে কি, কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কয়লা কি, কয়লা হচ্ছে জীবাশ্ম, বাকি তিনটি হচ্ছে পারমাণবিক জ্বালানি। চলে আসি 23 নম্বর প্রশ্ন। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেই থাকে, প্রায় এটা 99% কমন ধরে চলা যায়। ইন্ডিয়া উইন্স ফ্রিডম রচয়িতা কে? এপিজে আব্দুল কালাম, আবুল কালাম আজাদ, এস এ ডাঙ্গে, গোপালকৃষ্ণ গোখলে। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আবুল কালাম আজাদ। তো দেখে নেওয়া যাক পাশাপাশি যারা রয়েছেন তারা আরও কী কী লেখা লিখেছেন। তো এপিজে আব্দুল কালাম, যদি আমরা প্রশ্নে অবশ্যই উইংস অফ ফায়ার পাই তাহলে এপিজে আব্দুল কালাম হয়ে যাবে, অথবা ইগনাইটেড মাইন্ডস, তাহলে এপিজে আব্দুল কালাম। মূলত উইংস অফ ফায়ারটাই আসে এপিজে আব্দুল কালামের। আর আবুল কালাম আজাদের তো বললামই ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঠিক আছে, গুয়ার ই খাতির অতটা আসে না। এছাড়াও রয়েছে এস এ ডাঙ্গে লেখা গান্ধী ভার্সেস লেনিন, অথবা আরেকটি রয়েছে ইন্ডিয়া ফ্রম প্রিমিটিভ কমিউনিজম টু স্লেভারি। মূলত আবুল কালাম আজাদ এবং এপিজে আব্দুল কালামেরটাই এসে থাকে। চলে আসি 24 নম্বর প্রশ্নে। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? এ মেছো বিড়াল, বি গন্ধগোকুল, সি রয়্যাল বেঙ্গল টাইগার, ডি শুশুক। ভীষণ একটি সহজ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এটা আপনাদের জন্য রইল হোমওয়ার্ক। আজকের শেষ প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? একটু আগেই আমি
আলোচনা করেছিলাম ডু অর ডাই, ভারত ছাড়ো আন্দোলন সেখান থেকে ঘোষণা করা হয়। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে 8ই আগস্ট 1942। এই ছিল আজকের 25টি প্রশ্ন। আপনারা জানাবেন এই 25টি প্রশ্ন আপনাদের কেমন লাগলো এবং এই 25টির মধ্যে আপনাদের ঠিক কতগুলো ঠিক হলো। আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। এর পরবর্তী ক্লাসে আমি বিগত প্রশ্ন উত্তরের আলোচনা করব। ধন্যবাদ।